Hello my students, how are you? I am Muhammad Masood Rahman, Assistant Professor, Milestone College. I think you are fine by the grace of the Almighty. After the Eid vacation, this is our first step to take classes with you. So, I like to discuss in today's class about connectors or linkers. Now, আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন আমরা কানেক্টর বা লিঙ্কার নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। কানেক্টরস বা লিঙ্কার্স, এই কানেক্টরস লিঙ্কার সমার্থক শব্দ। এটা কানেক্ট বা লিঙ্ক শব্দ থেকে এসেছে, যুক্ত করা। যারা যুক্ত করে তাদেরকে বলা হয় কানেক্টর বা তাদেরকে বলা হয় লিঙ্কার। একই জিনিসের দুইটা নাম। আমরা সর্বপ্রথম চেষ্টা করব জানতে কানেক্টর কি, কোন কোন জিনিস কানেক্টরের ভিতরে অন্তর্ভুক্ত থাকে। কানেক্টর হলো মূলত দুইটি জিনিস নিয়ে গঠিত, একটা হলো কনজাংশনস আর একটা হলো অ্যাডভার্বস বা অ্যাডভার্বিয়ালস। এখানে আমরা কনজাংশনকে যদি দেখি তাহলে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশনস, সাবঅর্ডিনেট কনজাংশনস, আর হলো কোরিলেটিভ কনজাংশনস। কোঅর্ডিনেটিং কনজাংশনস সবসময় সমজাতীয় সমগোত্রীয় বিষয়কে বস্তুকে যুক্ত করে। এগুলি হলো অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, স্টিল, নেভারদিলেস ইত্যাদি ইত্যাদি। এরা দুইটি নাউনকে যুক্ত করতে পারে, দুইটা যে কোনো পার্ট অফ স্পিচকে যুক্ত করতে পারে, আবার দুইটা মেইন ক্লজকে যুক্ত করতে পারে। আমরা পরে আলোচনায় আসি। তারপরে আমরা আলোচনায় আসব সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন হলো একটি বাক্যের দুইটি ক্লজ, একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা হলো মেইন ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়, যেমন অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, দ্যাট, হোয়েন, হুইচ, হোয়ার, হাউ ইত্যাদি আরও আছে। তারপরে সব শেষে আমরা আলোচনা করব কোরিলেটিভ কনজাংশনস। কোরিলেটিভ কনজাংশনস হলো জোড়ায় জোড়ায়। একটা এক্ষেত্রে প্রথম অংশে থাকবে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ, আর পরের অংশে থাকবে একটা কনজাংশন, যেমন নট অনলি বাট অলসো, নেইদার নর, আইদার অর। এভাবে আমরা কোরিলেটিভ কনজাংশনকে চিনব। এই গেল কনজাংশন। কনজাংশনকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি এখানে। একটা হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন। আর আরেকটি জিনিস আমাদের লিঙ্কারের ভিতরে অন্তর্ভুক্ত থাকে, সেটা হলো অ্যাডভার্বস বা অ্যাডভার্বিয়ালস। যেমন এখানে আমি দেখিয়েছি সো, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফোর, দাস, দেন, এগেইন, অ্যাট ফার্স্ট, ইন ফাইন, অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এখানে পরিচিত হলাম কানেক্টর কি, কনজাংশন কি, কানেক্টর কি এবং আমাদের লিঙ্কার্স কি। এটা নিয়ে আমাদের আলোচনায় আমরা বুঝতে পারলাম যে কি কি জিনিস নিয়ে আমাদের লিঙ্কার্স বা কানেক্টরস যুক্ত হয়, তৈরি হয় আর কি। প্রিয় শিক্ষার্থীরা, আগের আলোচনার ধারাবাহিকতায় আমরা আসি দ্বিতীয় পর্যায়ের আলোচনায়। এখন আমরা বোর্ডে চলে যাচ্ছি। কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমি আগে বলেছি যে এরা কি। কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহারের ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করব। প্রশ্নে যদি দেখো যে দুইটা মেইন ক্লজ বিশিষ্ট একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে কিন্তু মাঝখানে শূন্য স্থান আছে, সেক্ষেত্রে যদি দুইটা ক্লজের দুইটি আলোচিত প্রসঙ্গের মধ্যে একটা সামঞ্জস্য থাকে, সামঞ্জস্য থাকতে পারে সময় বাচক, সামঞ্জস্য থাকতে পারে যে আগেরটা কারণ পরেরটা ফল, এরকম ক্ষেত্রে আমরা মাঝখানে যে শূন্য স্থান থাকবে সেই শূন্য স্থানে অ্যান্ড ব্যবহার করব। আর যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সের
মাঝখানে শূন্য স্থান থাকে, কিন্তু অর্থগতভাবে দুইটি ওই মেইন ক্লজের মাঝে অর্থগত একটা একটা বিপরীত অবস্থার বর্ণনা করা থাকে, সেখানে ওই শূন্য স্থানের জায়গায় আমরা বাট ব্যবহার করি। গেল আলোচনা, বুঝেছো কথা আমার মনে হয়। তারপরে আমরা আসি, যদি দুইটি ক্লজের ভিতরে দুইটি বিষয়ের অপশান বোঝায়, একটার বিকল্প আর একটা হয়, এটা না হলে ওটা, এই অপশান বেছে নেওয়ার ব্যাপারটা থাকে, তাহলে ওই কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে শূন্য স্থান থাকলে আমরা সেখানে অর ব্যবহার করব। আর নরও তাই, নরের বৈশিষ্ট্য হলো দুইটা অপশানের ভিতরে যদি আমরা দেখি যে পরের ক্লজটির ভাব নেগেটিভ না, নেগেটিভ শব্দ ছাড়া কিন্তু না অর্থ প্রকাশ করতে হবে, সেক্ষেত্রে আমরা ওই কম্পাউন্ড সেন্টেন্সের মাঝে শূন্য স্থানে নর ব্যবহার করব। আর এখানে পরে আসি স্টিল, ইয়েট, স্টিল, হাউভার, এগুলো বাটের সমার্থক শব্দ। ইয়েট মানে তবুও, স্টিল মানে তথাপিও, হাউভার মানে কিন্তু, এটা একই অর্থে বাটের মতোই প্রসঙ্গ এখানে আলোচিত হতে পারে। আমরা আরেকটি ব্যাপারে আলোচনা করি যে এত গেল কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। যদি আমরা স্বাধীন বাক্য পর পর দেখি, আগে একটা বাক্য আছে, তারপরে শূন্য স্থান দিয়ে পরের বাক্যের প্রথমেই ফুল স্টপ দিয়ে পরের বাক্যের প্রথমেই শূন্য স্থান আছে। আর যদি অর্থ বিবেচনা করে যদি দেখি আগের বাক্যটির সাথে পরের বাক্যটির একটা ধারাবাহিক বর্ণনা চলছে, সেক্ষেত্রে পরের ওই শূন্য স্থান বিশিষ্ট বাক্যের প্রথমেই মনে ইচ্ছা জাগবে যে এখানে বাট ব্যবহার করি। কিন্তু তোমরা মনে রাখবে, কোনো স্বাধীন কোনো বাক্যের প্রথমেই অ্যান্ড ব্যবহার করা যায় না। মনে হবে অ্যান্ড ব্যবহার করি, কিন্তু অ্যান্ড ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তবে বাটের ক্ষেত্রে স্বাধীনতা আছে। দুইটি স্বাধীন বাক্যের মাঝখানে পরের বাক্যের শুরুতে যদি শূন্য স্থান থাকে, আর ওই দুইটি বাক্যের ভিতর যদি তত্ত্বগত, অর্থগত বিপরীত অবস্থার আলোচনা করা হয়, তাহলে ওই পরবর্তী বাক্যের শুরুতে যেখানে শূন্য স্থান থাকবে সেখানে আমরা বাট ব্যবহার করতে পারবো। আর এবার আসি আমরা আর একটা কথা বলে দিই এখানে, বাট, ইয়েট, স্টিল, হাউভার, এরা অলমোস্ট একই অর্থে একই ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ বাট মানে কিন্তু, হাউভার মানে এটার মানে কিন্তু, এর দুইটা অর্থ, একটা হলো যাই হোক আর একটা হলো কিন্তু অর্থেও হাউভারকে ব্যবহার করা যেতে পারে। যেখানে আমি বাটের কথা বললাম সেখানে হাউভারও ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও ইয়েট মানে তবুও, অলমোস্ট বাটের মতোই, স্টিল মানে তথাপিও, এটাও বাটের মতোই অর্থ জ্ঞাপন করে। দুইটার ক্ষেত্রে আমরা একটা অর্থগত বা তথ্যগত একটা বৈপরীত্য বিরাজ করে সেখানে আমরা ব্যবহার করব। এই গেল হলো আমাদের দুইটি বাক্যের ক্ষেত্রে এই কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহারের রীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কানেক্টরের আলোচনার ধারাবাহিকতায় এখন আমরা আলোচনা করব সাবঅর্ডিনেট কনজাংশনের ব্যবহার নিয়ে। আমরা এখন বোর্ডে চলে যাই আলোচনার ক্ষেত্রে, তোমরা মনোযোগ দিয়ে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন কি। এই যে আমি লিখেছি অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইফ, আনলেস, দ্যাট, হোয়েন, হুইচ, হোয়ার, হাউ ইত্যাদি ইত্যাদি, এগুলোকে আরও আছে, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। এটা সবসময় কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। কোথায় ব্যবহৃত হয়? কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন আর সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে শূন্য স্থান থাকে, সেখানে ব্যবহৃত হয়। এখন দেখতে হবে, প্রথম আমরা আলোচনায় আসি অ্যাজ নিয়ে। যদি ওই কমপ্লেক্স সেন্টেন্সের শূন্য স্থান বিশিষ্ট ক্লজটি কারণ জ্ঞাপক হয়, আর অপর ক্লজটি মেইন ক্লজ যেটাকে আমরা ভাববো সেটা যদি তার ফল হয়, সেক্ষেত্রে ওই কারণ বুঝালে ওই শূন্য স্থানে অ্যাজ, সিন্স বা বিকজ ব্যবহার করব। এই তিনটি একই জিনিস, এর একই অর্থ, অতএব এর যে কোনো একটা ব্যবহার করলেই চলে। তাহলে আমরা আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি শূন্য স্থান থাকে আর দুটি ক্লজের মধ্যে সম্পর্ক যদি একটা কারণ আর মেইন ক্লজটি তার ফল হয়,
তাহলে কারণমূলক সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে শূন্য স্থানে অ্যাজ বা সিন্স বা বিকজ ব্যবহার করব। এই তিনটিরই অর্থ হলো যেহেতু বা কারণ, যেহেতু অথবা কারণ। তাহলে বোঝা গেল কথায়। আমি যদি এর উদাহরণে আসি, যেমন ড্যাশ দ্য বয় ওয়াজ ইল, হি কুড নট গো টু কলেজ। এই যে বালকটি যে কলেজে যেতে পারলো না, এর কারণ কি? কারণ বোঝালো তার অসুস্থ হওয়া। যে অসুস্থ তার বর্ণনা করছে যে ক্লজটি, তার শুরুতে আমরা দেখছি যে শূন্য স্থান, তাহলে আমরা সেখানে দিতে পারি অ্যাজ দি বয় ওয়াজ ইল হি কুড নট গো টু কলেজ। অ্যাজ মানে যেহেতু, যেহেতু বালকটি অসুস্থ ছিল সেহেতু সে কলেজে যেতে পারলো না। এখানে দেখবা এরকম ক্ষেত্রে সেহেতু অর্থ জ্ঞাপন যেখানে করবে ওখানে একটা কমা দেওয়া থাকবে, ইংরেজিতে ওই কমার বাংলা অর্থ থাকবে হলো সেহেতু। তাহলে বোঝা গেল কথা। এরপর আমরা আসি একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটির সাথে মেইন ক্লজটির যদি অর্থগত ক্ষেত্রে বৈপরীত্য বা বিপরীত অবস্থা বর্ণনা করা থাকে, আর এই সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি শূন্য স্থান থাকে, তাহলে আমরা সেখানে দো বা অল দো ব্যবহার করব। দো বা অল দো, এই দো অথবা অল দো ব্যবহার করব। এদের অর্থ হলো যে যদিও, এদের অর্থ হলো যদিও। মনে রাখবা বাংলা কথায় যেখানে যদিও থাকে সেখানে তবুও থাকবে। তবুওর ইংরেজি হবে কমা। ওই বাক্যে দেখবা ওখানে কমা দেওয়া আছে, কমার অর্থ ধরবা তবুও। তাহলে আমি একটা উদাহরণ দিই, দি বয় স্টাডিজ ভেরি অ্যাটেন্টিভলি, কমা হি ফেইলস। এই যে বালকটি মনোযোগ সহকারে পড়ালেখা করে, সে ফেল করে, এই দুইটির ভিতরে আমরা দেখি একটা অর্থগত বৈপরীত্য আছে। কারণ কি? ভালো করে মনোযোগ সহকারে পড়ালেখা করলে তো পাশ করার কথা, কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে ঘটনাক্ষেত্রে বাস্তবে, যে সে ফেল করছে। বিপরীত অবস্থা বলে আমরা যদি এখানে অল দো ব্যবহার করি, অল দো বা দো ব্যবহার করি, দো বা অল দো, তাহলে দেখো কি হয়, দো দ্য স্টুডেন্ট স্টাডিজ অ্যাটেন্টিভলি, কমা হি ফেইলস ইন দ্য এক্সাম। এভাবে আমরা দো অল দো ব্যবহার করব। এবার আসি ইফ বা আনলেস। কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে শূন্য স্থান থাকলে বিচার করে যদি দেখা যায় ওইটা শর্ত বুঝিয়েছে, তাহলে শর্ত বুঝালে ওখানে যদি ইতিবাচক কথা থাকে তাহলে ইফ, আর যদি নট ছাড়াই নেতিবাচক কথা হয় তাহলে আনলেস ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচনার ধারাবাহিকতায় আবার আমরা বোর্ডে চলে যাই। এরপরে দেখো দ্যাট। এই দ্যাটও একটা সাবঅর্ডিনেট কনজাংশন। এর দুইটা ব্যবহার আছে, দুই তিনটা ব্যবহার আছে। যেমন দেখো, যদি দুইটি ক্লজের মধ্যে যদি সম্পর্ক এমন হয় যে একটি ক্লজ মেইন ক্লজ, অপরটি সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে শূন্য স্থান আছে, এবং সেখানে অর্থ করতে গিয়ে যদি ওই দ্যাটের অর্থ যে বুঝায়, যে দ্যাটের অর্থ যে বুঝালো, সেখানে আমরা দ্যাট ব্যবহার করব। আমরা যদি ওই বাক্যের শূন্য স্থানের অর্থটা আবিষ্কার করি যে ওটায় যে বুঝাচ্ছে, তাহলে আমরা সেখানে দ্যাট ব্যবহার করবো। তোমরা ন্যারেশনে যেভাবে ব্যবহার করো সেই ক্ষেত্র বিবেচনা করে দেখো। যেমন করিম টোল্ড মি, করিম আমাকে বলল, ড্যাশ হি ওয়াজ ইল। তাহলে এখানে করিম আমাকে বলল যে সে অসুস্থ ছিল। তাহলে এই যে অর্থ জ্ঞাপন করলো সেখানে আমরা দ্যাট ব্যবহার করেছি। তাছাড়া এরপরে আলোচনা আসি হোয়েনের অর্থ কিন্তু দুইটা। হোয়েনের অর্থ দুইটা, একটা হলো কখন আর একটা হলো যখন। হুইচের অর্থ হলো যাহা, হোয়ারের অর্থ হলো যেখানে বা যেথায়, আর একটা অর্থ আছে কোথায়, আর একটা হলো হাউ হলো কিভাবে, ইত্যাদি। তো এক্ষেত্রে আমরা যদি দেখি আই নো হোয়েন ইউ কাম টু কলেজ, এই যে আমি জানি তুমি কখন কলেজে আসো। যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে শূন্য স্থান থাকে, বাক্যটি কমপ্লেক্স হয়, ওই শূন্য স্থানে অর্থ করে যদি দেখি কখন বোঝাচ্ছে, তাহলে হোয়েন বসাবো। আবার আমরা খেয়াল করে দেখো, এর অর্থ আমি দুইটা বলেছি, একটা হলো কখন, যেটা আমি উদাহরণ দিয়ে বলেছি, আর একটা অর্থ আছে, এটা হলো যখন। যেমন হোয়েন আই রিচ দ্য স্টেশন, যখন আমি স্টেশনে পৌঁছালাম, দ্য ট্রেন লেফট। এই হোয়েনের কথা যদি শূন্য স্থান থাকে, ড্যাশ আই রিচ দ্য স্টেশন, কমা দ্য ট্রেন লেফট,
তাহলে আমরা অর্থ করে দেখলাম যখন আমি স্টেশনে পৌঁছালাম তখন ট্রেন ছেড়ে গেল। তাহলে বোঝা গেল কথা যে হোয়েনের দুইটা অর্থ, একটা হলো কখন আর একটা হলো যখন। এবার হুইচ হলো একটা নাউন বা প্রোনাউন যদি অব্যক্তিবাচক হয় তাহলে এর অর্থ হবে, তার অর্থ হবে যাহা বা যেটি, যাহা বা যেটি। এটা একটা নাউন বা প্রোনাউনের পরে যদি শূন্য স্থান থাকে, একই বাক্য কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু শূন্য স্থানের কেবল পূর্বে নাউন বা প্রোনাউন আছে, এবং অর্থ করে যদি দেখা যায় যে ওই শূন্য স্থানে এমন কিছু কনজাংশন ব্যবহার করতে হবে যা শূন্য স্থানের পূর্ববর্তী নাউনটিকে বুঝাবে বা প্রোনাউনটি সম্পর্কেই বুঝাবে, তাহলে ওখানে আমরা হুইচ ব্যবহার করবো। হুইচের অর্থ হলো যাহা। যেমন আই বট এ পেন, আমি একটা কলম কিনলাম, ড্যাশ ওয়াজ ভেরি ফাইন টু রাইট উইথ, আমি একটা কলম কিনলাম যাহা লিখতে খুবই সুন্দর। তাহলে যাহা এর জন্য আমরা সেখানে হুইচ ব্যবহার করব। হোয়ারের দুইটা অর্থ, হোয়ার হলো যেখানে, আর একটা অর্থ আছে কোথায়। যদি আমি এমন একটা বাক্য বলি, আই নো, আমি জানি, ড্যাশ ইউ লিভ, আমি জানি তুমি কোথায় বাস করো, এই কোথায় অর্থ একই কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে শূন্য স্থান থাকে আর অর্থ করলে যদি কোথায় অর্থ জ্ঞাপন করে তাহলে সেখানে আমরা হোয়ার ব্যবহার করব। হাউ হলো কিভাবে, যেমন ধরি আই নো হাউ ইউ আর্ন মানি, আমি জানি তুমি কিভাবে অর্থ উপার্জন করো। এইটা হলো এই সাবঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে আলোচনা। সাবঅর্ডিনেট কনজাংশন সম্পর্কে আলোচনা তোমরা বুঝতে পেরেছো? আমার মনে হয় তোমরা সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আলোচনা যথেষ্ট ভালোভাবে বুঝেছো। এর পরবর্তীতে আমরা আর বাকি আলোচনা করব।